বিখ্যাত বক্সার মাইক টাইসনের একটা খুব ফেমাস উক্তি আছে। উনি বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া মানুষকে এখন এতটাই নিরাপদ করে দিয়েছে যে সামনে দাঁড়িয়ে মুখে ঘুষি খাওয়ার কোনো ভয় নেই বলে অন্য কাউকে নিয়ে তারা এমন কিছু বলতে পারে যেগুলো সামনাসামনি কোনোদিন বলতে পারতো না। এবার ভিডিও শুরুতেই কেন আমি এই কথাটা বললাম তার একটা কারণ আছে, কিন্তু সেটা আমি পরে বলবো। তার আগে একটা সিন একটুখানি কল্পনা করুন। ধরুন মাঝরাত আপনি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কোনো একটা কমেন্ট পড়ে প্রচণ্ডভাবে রেগে গেলেন। এবার একটা কড়া করে রিপ্লাই করার জন্যে আপনি টাইপিং করা শুরু করলেন, কিন্তু একটুখানি টাইপিং করার পরই তারপর সেটাকে মুছে দিলেন। আবার নতুন করে টাইপ করা শুরু করলেন, এবার আরও একটু কড়া ভাষায়, তারপর সেন্ড করে দিলেন। আর মনে মনে ভাবলেন এবার একটা ঠিকঠাক জবাব দেওয়া গেছে। কিন্তু যাকে নিয়ে আপনি এত কিছু করলেন সেই মানুষটা একটা সম্পূর্ণ অচেনা একজন মানুষ, যাকে আপনি জীবনে কোনোদিন চোখে দেখেননি, যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, যার ডিপিটা আর নামটা ছাড়া তার সম্পর্কে আপনি আর কিচ্ছু জানেন না। সেই মানুষটা হয়তো অনেক আগেই ফোন রেখে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি এখনও তার সাথে মনে মনে তর্ক করে যাচ্ছেন। রাত্রি 2টোর সময় তাকে কমেন্ট বক্সে হারানোর চেষ্টা করছেন। কি ঘটনাটা একটু চেনা চেনা লাগছে না? যদি লাগে তাহলে জানবেন এটা শুধু আপনার ঘটনা নয়, গোটা সোশ্যাল মিডিয়াটাই এখন কোনো না কোনো কারণে রেগে আছে। তো আমার আজকের ভিডিওটা এই টপিক নিয়েই, যে সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন এত রেগে থাকে কেন, নাকি রাগটাই এখন আমাদের একটা নতুন আইডেন্টিটি হয়ে গেছে। আর ভিডিওর শেষে আমি 2 সেকেন্ডের একটা প্রসেস বলবো, যেটা হয়তো এর পরের প্রত্যেকটা আর্গুমেন্টে আপনাকে জিততে সাহায্য করবে। ধরুন কেউ একটা বিরিয়ানি বানানোর ভিডিও দিল, তার নিচে একজন লিখলো এইভাবে আবার কেউ বিরিয়ানি বানায় নাকি। তার নিচে সঙ্গে সঙ্গে আরেকজন রিপ্লাই করলো আপনি নিজে একটা বানিয়ে দেখান না। তার নিচে আবার একটা রিপ্লাই আপনি যে আমায় বলছেন আপনি নিজে কিছু জানেন। তার নিচে আবার রিপ্লাই আপনি কি জানেন সেটা আপনার ব্যবহারই দেখা যাচ্ছে। ভাবুন, একটু আগেই বিরিয়ানি নিয়ে আলোচনা হচ্ছিল, আর এখন দেখুন কমেন্ট সেকশনে দুজন অচেনা মানুষ একে অন্যের চরিত্র বিচার করছে। তো এই পরিবর্তনটা কোথায় হলো বলুন তো? এই পরিবর্তনটা হলো ওই সূক্ষ্ম একটা জায়গায়, যখন ও আমার মতবাদের বিরুদ্ধে থেকে আস্তে আস্তে হয়ে গেল ও আমার বিরুদ্ধে। তবে এখানে আর একটা প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তনটা হলো কিভাবে একটা মতের পার্থক্য আস্তে আস্তে একটা পার্সোনাল অ্যাটাক হয়ে উঠল। এই মুহূর্তে হয়তো আপনার মাথায় একটা কথা আসছে যে না আমি তো এরকম করি না, কিন্তু একটু থামুন, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই একটু ভালো করে খেয়াল করুন। যখনই আমি আপনার নিজের আচরণের একটা জাস্ট সম্ভাবনার কথা বললাম, সঙ্গে সঙ্গে আপনার ব্রেন আপনাকে ডিফেন্ড করতে লেগে গেল। অনলাইনেও ঠিক এই জিনিসটাই হয়। যখন কেউ কিছু বলে আমরা আগে তা বোঝার চেষ্টাই করি না সে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, তার আগে আমাদের মাইন্ড রেডি হয়ে যায় আমাকে ডিফেন্ড করতে হবে। আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু জিনিস শুধু পছন্দ করি না, তা আমরা তার সাথে আমাদের পরিচয়টাও জুড়ে দিই। ধরুন আমার বিশ্বাস, আমার মত, আমার ভালোবাসা, আমার দল, এইগুলোর সাথে আমরা যখন আমাদের পরিচয়টা জুড়ে দিই তখন এগুলো শুধু আর আমার থাকে না, তখন পুরোপুরি হয়ে যায় এগুলোই আমি। আর ঠিক তখনই যখন কেউ আমাদের এই মতামতের বিরোধিতা করে তখন আমাদের মনে হয় না যে সে শুধু আমাদের মতামতের বিরোধিতা করছে, মনে হয় যেন সে সরাসরি আমাকে পার্সোনাল অ্যাটাক করছে। এরপরই কোনো আলোচনা আর সুস্থ থাকতে পারে না। এরপরই কমেন্ট সেকশনে শুরু হয় সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা। ধরুন একটা সাধারণ কমেন্টের নিচে আপনি একটা সাধারণ রিপ্লাই করলেন, কারণ আপনার মনে হলো যে এখন একটা জবাব দেওয়া দরকার। ওদিক থেকে অমনি একটা রিপ্লাই এলো, আপনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আবার একটা কিছু লিখলেন, এবং এবারে আরও একটু বেশি ব্যক্তিগতভাবে ওদিক থেকে আবার একটা রিপ্লাই এলো। এইভাবেই করতে করতে একটা সাধারণ আলোচনা হয়ে উঠলো একটা তর্ক। এবং এখন আসল বিষয়টা নিয়ে আর কথা হচ্ছে না, এখন কথা হচ্ছে কে কাকে হারালো আর শেষ কথাটা কে বলল। এবার আপনি সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই ওখানে কোনো সমস্যার সমাধান করছিলেন, নাকি আপনি চাইছিলেন যে শেষ কথাটা যেন আপনার হয়, বা আপনি এমন একটা জায়গা চাইছিলেন যেখানে অন্তত কেউ একজন এসে বলে হ্যাঁ বাবা তুমি ঠিক ছিলে। এবার একটা জিনিস খেয়াল করবেন, অনলাইনেই বা সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলো বেশি দেখা যায়। অফলাইনে মানুষ কিন্তু এতটা প্রতিবাদী নয়, বা অচেনা মানুষের সাথে তো নয়ই। এর কারণ মূলত দুটো। প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ সেফ। মনে আছে আমি ভিডিও শুরুতেই একটা মাইক টাইসনের উক্তির কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া এখন এতটাই মানুষকে নিরাপদ বানিয়ে দিয়েছে যে এখন সামনে দাঁড়িয়ে মুখে ঘুষি খাওয়ার ভয় নেই বলে সে অন্য কাউকে নিয়ে এমন কিছু কথা বলতে পারে যেগুলো সামনাসামনি কোনোদিন বলতে পারতো না। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়, এই খেলাটার পেছনে আর একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে একটা সিস্টেম। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর মূল লক্ষ্যই হলো আরও বেশিক্ষণ আপনাকে অ্যাপে আটকে রাখা। আপনি কোন কন্টেন্টে থামছেন, কোন কন্টেন্টে রিয়্যাক্ট করছেন, অ্যালগোরিদমের কাজ হচ্ছে সেই কন্টেন্টগুলোই আপনার সামনে আরও বেশি করে নিয়ে আসা। এবার আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি কোন ধরনের কন্টেন্ট বেশি কনজিউম করছেন। গবেষণা বলছে আমাদের ব্রেন কোনো পজিটিভ কন্টেন্টের থেকেও কোনো নেগেটিভ কন্টেন্টে বেশি মনোযোগ দেয়, আর আমাদের অ্যালগোরিদম সেটা খুব ভালো করেই জানে।
কারণ আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়ার ফিডটা দেখছেন, তখন আপনি শুধু সেই ফিডটাকে দেখছেন না, সেই ফিডটাও লুকিয়ে লুকিয়ে আপনার ওপরও নজর রাখছে। আপনি কোন কন্টেন্টে থামছেন, কোন কন্টেন্টে বারবার ফিরে আসছেন। আর বারবার আপনি যখন একটা রাগের কন্টেন্টে গিয়ে থামেন, তখন একটা সময় আপনার হয়তো মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়ায় সবাই হয়তো রেগে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু রেগে নেই। আপনি বারবার রাগের কন্টেন্টগুলোই দেখছেন, তাই অ্যালগোরিদম বারবার সেই রাগের কন্টেন্টগুলোই আপনার কাছে পাঠাচ্ছে, আর আপনি তত বেশি ট্রিগার হয়ে উঠছেন। আর যত বেশি আপনি ট্রিগার হবেন, তত কড়া করে রিপ্লাই দেওয়ার ইচ্ছাটাও আপনার মনের মধ্যে তত বেশি প্রবল হবে। তো আপনি ধরুন আপনার সেই মনের ইচ্ছাটাকে সামলে নিয়ে আপনি খুব শান্তভাবে একটা কমেন্ট করলেন যে আমি আপনার মতের সাথে একমত নই। বিষয়টাকে এইভাবেও ভাবা যায়, খুব সাধারণ একটা কথা, তাতে কোনো রিয়াকশান এলো না, না কোনো লাইক, না কোনো কমেন্ট। পরের দিন আপনি আরও একটু জোর দিয়ে লিখলেন যে আপনি যেটা বলছেন সেটা একদম ভুল। এখানে হয়তো একটা লাইক পেলেন, হয়তো দুটো কমেন্ট পেলেন। পরের দিন আপনি লিখলেন যে আপনি মশাই কিচ্ছু জানেন না, তবুও প্রত্যেক দিন জ্ঞান দিতে ঠিক চলে আসেন। ব্যাস, অমনি নোটিফিকেশনের বন্যা বইতে শুরু করে দিল, টিং টিং টিং, সারাক্ষণ নোটিফিকেশান। এবার আমাদের ব্রেন একটা জিনিস খুব সহজে শিখে গেল যে বাহ, এইভাবে কথা বললে মানুষ তো ভালো নোটিস করছে, অ্যাটেনশন দিচ্ছে। অর্থাৎ যত বেশি নেগেটিভ রিয়াকশান, তত বেশি অ্যাটেনশন, তত বেশি রিওয়ার্ড, আর সেখান থেকে আরও রিয়াকশান। অর্থাৎ তখন মাইন্ডটা এইভাবে শিফট হয়ে যায় যে আমরা কি অ্যাকচুয়ালি কি ভাবি সেটা ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ কি বললে আরও বেশি রিয়াকশান পাবো সেটা ইম্পর্টেন্ট। আর তখন আমাদের রাগটা আর শুধু একটা ফিলিংস থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পারফরমেন্স। তখন সবাই চেষ্টা করে দেখানোর যে দেখো আমার সাইডের জন্য আমি কতটা বেশি লয়াল। একজন সেটা দেখে রেগে গেল, সেটা দেখে আরেকজন রেগে গেল, আর এইভাবেই একটা কমেন্ট সেকশন হয়ে যায় একটা রাগের ইকো চেম্বার। তবে এই রাগের কিন্তু একটা বিশাল বড় দাম আছে, এবং যেটা চোকাতে হয় অন্য কাউকে নয়, আপনাকে নিজেকেই। ধরুন একটা রিপ্লাই করতে গিয়ে আপনি সারা রাত জেগে কাটালেন, এর জন্য কি দাম দিতে হলো? না, এর জন্য যে দামটা দিতে হলো সেটা হচ্ছে আপনার মহামূল্যবান ঘুম, আপনার পরের দিনের মনোযোগ, আপনার মেজাজ, আপনার সময়। ধরুন একটা আর্গুমেন্টে জিতে হয়তো আপনি 10টা লাইক পেলেন, কিন্তু তার জন্য আপনি যে 1 ঘন্টা তারপরও মনের মধ্যে একটা বোরিং তর্ক চালিয়ে গেলেন, এটা কি সত্যি আপনার জিত বলে মনে হয়? নাকি একটা আর্গুমেন্টে জিততে গিয়ে আপনার জীবনের শান্তিটাকে টাইপ করে উড়িয়ে দিলেন? এই বাজে অভ্যেসটা শুধুমাত্র ফোনের স্ক্রিনের মধ্যেই থাকে না। ধরুন আপনার ফ্যামিলির কেউ, আপনার বন্ধু মহলের কেউ, বা আপনার অফিসের কলিগের কেউ আপনার কোনো মতের একটা বিরোধিতা করলো। হতে পারে সেই মতামত নিয়ে আপনার একটা খুব স্ট্রং বিলিভ আছে, হতে পারে কোনো রাজনৈতিক দল নিয়ে, কোনো ক্রিকেট টিম নিয়ে, বা কোনো মুভি নিয়ে, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে। তো আগে হলে আপনি তার কথাটা মন দিয়ে কিন্তু শুনতেন। এখন কি করেন? এখন তার কথাটা পুরোপুরি শেষ না হওয়ার আগেই আপনি মনে মনে একটা রিপ্লাই কিন্তু তৈরি করে ফেলেন। এটা হয় কেন? কারণ সোশ্যাল মিডিয়াই আমাদের শিখিয়েছে যেখানেই ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখবে সেখানেই লাফিয়ে গিয়ে আগে রিয়াক্ট করো। আর এই বদ অভ্যেসটাই আমাদের বাস্তব জীবনেও আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। কথা কমে যায়, দূরত্ব বাড়ে, অথচ কেউ ঠিক করে বুঝতেই পারে না যে এটার শুরু ঠিক কবে হয়েছিল। এবার একটা সত্যি কথা শুনবেন, এই রাগের নিচে অ্যাকচুয়ালি কি থাকে জানেন? এই রাগের নিচে অ্যাকচুয়ালি থাকে একটা ভয়। কেমন ভয়? ছোট হওয়ার ভয়। আমি যদি ভুল হই, আমি যদি হেরে যাই, আমার যদি মত বদলাতে হয়, তাহলে তো আমি অন্য কারুর কাছে ছোট হয়ে যাব। আবার কখনো কাজ করে ভীষণ একটা একা লাগা। আমার কথাটায় কেউ যদি কোনো গুরুত্বই না দেয়, তাহলে আমি নিজেকে ভীষণ গুরুত্বহীন মনে হবে। আর কখনো বা একটা গভীর বা একটা সুপ্ত চাহিদা যে আমায় কেউ একটু বুঝুক। তাই আমরা আরও জোরে কথা বলি, আরও জোরে চিৎকার করি, কারণ জোরে বললে আমাদের মনে হয় আমরা বুঝি অনেক বেশি কনফিডেন্ট। আর সত্যি কথা বলতে কি, আমরা যত বেশি চিৎকার করে আমাদের সেলফ ডিফেন্স করতে যাই, তত বেশি আমাদের ভেতরের ইনসিকিউরিটিগুলোকেই আমরা সবার সামনে এক্সপোজ করে ফেলি। তবে এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, রাগ কিন্তু কোনো খারাপ জিনিস না। কোথাও অন্যায় দেখলে সেখানে রাগ করা অবশ্যই দরকার, কোথাও অবিচার দেখলে সেখানে প্রতিবাদ করার অবশ্যই দরকার। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ায় আপনার যে কোনো জিনিসের একমাত্র রিয়াকশন হয়ে যায় রাগ। কারণ ভাবুন, একটা হাসপাতালের একটা অ্যালার্ম যদি সামান্য কারণেও যেরকম বাজে, একটা এমার্জেন্সিতেও যদি একইভাবে বাজতে থাকে, তাহলে একটা সময় পর সেই অ্যালার্মটা কি মানুষ পাত্তা দেওয়া বন্ধ করে দেবে? আমাদের রাগটাও ঠিক তেমন। আপনি একটা সামান্য ডিসএগ্রিমেন্টে বা একটা সামান্য মতের বিরোধিতায় যদি সমানভাবে রাগ করেন, তাহলে অ্যাকচুয়ালি যেখানে রাগটা আপনার দরকার, যেখানে আপনার রাগটার বেশি প্রয়োজন আছে, সেখানে আপনার রাগটা কিন্তু গুরুত্বহীন হয়ে যাবে। এখন উপায় কি? আপনি কি সোশ্যাল মিডিয়া ইউজ করা পুরোপুরি বন্ধ করে দেবেন, নাকি এই সব কিছুকে ইগনোর করবেন? প্র্যাকটিক্যালি কোনোটাই পসিবল নয়। তার চেয়ে বরং আমি একটা 2 সেকেন্ডের প্রসেস বলবো বলেছিলাম।
সেটা হচ্ছে আপনি যখনই এরপর কোনো পোস্টে রেগে গিয়ে হঠাৎ করে কোনো কমেন্ট করতে যাবেন, তার আগে 2 সেকেন্ড থামবেন এবং তারপর নিজেকে একটা প্রশ্ন করবেন যে আপনি এই মুহূর্তে যে কাজটা করতে যাচ্ছেন সেটা কি সত্যিই কিছু সমাধান করতে যাচ্ছেন, সেটা কি কনস্ট্রাকটিভ, নাকি আপনি শুধুমাত্র আপনার জেদটাকে বজায় রাখতে চাইছেন। কোনো জটিল কমপ্লিকেটেড টেকনিকের প্রয়োজন নেই, শুধু আপনার রিয়াকশন এবং রেসপন্সের মাঝে একটু গ্যাপ তৈরি করুন। তবে হ্যাঁ, সত্যি যদি কিছু লজিক্যালি বলার থাকে অবশ্যই বলুন, কিন্তু তার আগে একটা জিনিস জাস্ট বুঝে নিন যে আপনার আসল উদ্দেশ্যটা কি। আপনি সত্যিই কোনো জিনিস ক্লিয়ার করতে চাইছেন, নাকি আপনি চাইছেন যে শেষ কথাটা যেন আপনার হয়। আর যদি দ্বিতীয়টা হয় তাহলে আমি বলবো বিশ্বাস করুন, আপনার রিপ্লাই না করাটাই হবে আপনার জন্য সবচেয়ে শক্তিশালী। কারণ প্রতিটা তর্কে জেতা সবসময় জরুরি হতে পারে না। অনেক সময় একটা ফালতু যুদ্ধ থেকে বেরিয়ে আসাটাও আপনার জন্য সবচেয়ে বড় জিত। কারণ আপনি কাউকে তর্কে হারাননি ঠিকই, কিন্তু আপনি নিজের অটোমেটিক রিয়াকশনটাকে যে একবারের জন্য হলেও আটকাতে পেরেছেন, এটাই আপনার সব থেকে বড় জিত। কারণ হতে পারে এটার জন্য আপনার একটা আর্গুমেন্ট বেঁচে গেল, আপনার একটা রাতের ঘুম বেঁচে গেল, আর সবচেয়ে বড় কথা এর জন্য হয়তো খুব জরুরি একটা সম্পর্ক বেঁচে গেল। তাহলে ঘুরে ফিরে সেই একই প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় মানুষ রেগে থাকে কেন? আমরা কিন্তু সবসময় কোনো বিষয়ের জন্য রেগে থাকি না, বরং আমরা রেগে থাকি ওই বিষয়টার সাথে জুড়ে দেওয়া আমাদের আইডেন্টিটিটাকে বাঁচানোর জন্য। আসলে একটা মতামত যখন আস্তে আস্তে একটা আইডেন্টিটিতে পরিণত হয়, তখন আমরা সেই আইডেন্টিটিটাকে বাঁচানোর জন্য আমরা নেমে পড়ি সেলফ ডিফেন্সে। আর এই সেলফ ডিফেন্সটাই একটা সময় একটা বিশাল লড়াইয়ের রূপ নেয়, এবং সবথেকে আশ্চর্যের সেই লড়াইটাই এমন একজনের সাথে হয়ে ওঠে সে হয়তো একটা সম্পূর্ণ অজানা একজন মানুষ। আর তাই পরের বার যখন আপনি কোনো কমেন্ট করতে যাবেন, তার আগে আপনি জাস্ট 2 সেকেন্ড থামবেন। মনে রাখবেন, রাগ হয়তো আপনার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু সেই রাগটাই আপনি নন। আপনি সেই রাগের থেকে অনেক অনেক বেশি কিছু। ভিডিওর শেষে কমেন্ট বক্সে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি একটা তর্কে আপনি চেষ্টা করলে অনায়াসে জিততে পারতেন, কিন্তু তার সত্ত্বেও আপনি জেতার চেষ্টা করেননি? উত্তর যদি না মনে করতে পারেন তাহলে সেটাও একটা উত্তর। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা আপনার যদি সত্যি আপনার ভেতরের কোনো আচরণকে মনে করিয়ে দেয়, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করুন যার সাথে আপনার শেষ ঝগড়াটা হয়েছিল। কারণ বিশ্বাস করুন, তারও এই 2 সেকেন্ডের পজটা খুব দরকার।